মানুষের মনে এই প্রশ্ন বারবার উকি মারছে, আসলেই সরকার কি নির্বাচন চায়? এই ধোঁয়াশাটা তো সরকার নিজেই তৈরি করছে। এখন যদি সরকার কথা মতো জুনে নিয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনকে আমি স্বাধীন বলতে পারবো না। এবং এমনও জিনিস আপনার সামনে দেখবেন, হয়তোবা দেখতে আমি চাই না, তার মানে দেখতে হবে। সেটা হলো এই নির্বাচন কমিশন যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করে, সেদিন দেখবেন যে লাখ লাখ মানুষ নেমে পড়ে রাস্তায়, আমার নির্বাচন চাই না। প্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করতে চাই ডিসেম্বরে নির্বাচন নাকি আগামী বছর জুনে। বর্তমানে রাজনীতিতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, নির্বাচন কবে হবে। বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করছে। বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো জুন পর্যন্ত নির্বাচন হলেও তাদের আপত্তি নেই। এইসব বিষয় নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব আপনাদের সাথে। প্রথমে আমার বাঁ পাশে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এরপরেই আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আলোচনায় ফিরতে চাই, শুরু করতে চাই রহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। আসলে এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, নির্বাচন কবে হবে, ডিসেম্বরের মধ্যে নাকি জুন পর্যন্ত, এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার, ঐকমত্য কমিশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার। পরবর্তীতে সেটি সংশোধন করা হয়েছে এবং বলা হয়েছে যে 26 জুনের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে এই সংস্কার কার্যক্রম কিংবা ঐকমত্য কমিশনের কার্যক্রম এগিয়ে নেয়। এই যে অল্প সময়ের মধ্যে এই ধরনের ডিসিশন পরিবর্তন করা কিংবা নির্বাচন আসলে কখন হবে, এই ধরনের ধোঁয়াশা কেন আসলে এটি পরিষ্কার হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের বিশিষ্ট নেতা হাবিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, মানে যে এজেন্ডা নিয়ে আলোচনা, আমার বিবেচনায় এই আলোচনাটা আজকে একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আগামীকাল নববর্ষ, বাংলা নববর্ষ, বরঞ্চ আমরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা নির্বাচন সংক্রান্ত অন্য আলোচনা করতে পারতাম। সেই সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে না। তারপরেও আমি কথার শুরুতেই আগামীকাল বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি এবং একই সাথে আমি খুব দৃঢ়ভাবে এই সরকারের প্রতি এই কথা পরিষ্কার করে বলতে চাই। ইতিমধ্যে খবর পেলাম চট্টগ্রামের ডিসি হিলে, যেখানে অনুমোদন নেওয়ার পরে সেইখানে বৈশাখী মঞ্চে তৌহিদি জননেতার নামে হামলা চালানো হয়েছে। সুতরাং বাংলাদেশে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সবাই যাতে নির্বিঘ্নে বাংলা নববর্ষ উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে, নাহলে এই দায় তাদেরকে নিতে হবে। যাই হোক, আমি ফিরে আসি এই যে কথায় নির্বাচনের বিষয়টা। আসলে ওই যে আমাকে যদি বলেন, এই ধোঁয়াশাটা তো সরকার নিজেই তৈরি করছে এবং এই ধোঁয়াশা তৈরি করার মধ্য দিয়ে বরঞ্চ মানুষের মনে, আমি আমাদের কথা বলছি না, মানুষের মনে এই প্রশ্ন বারবার উকি মারছে, আসলেই সরকার কি নির্বাচন চায়? সেই উকি মারার আমি বেশি দূরে যাওয়া দরকার নেই। ছোট্ট দুটা ঘটনা, একেবারে লেটেস্ট 2টা বা 3টা কথা বলতে পারি। একটা হচ্ছে, একজন উপদেষ্টা বলেই ফেললেন জনগণ নাকি তাদের 5 বছর চায়। আরেকজন উপদেষ্টা বললেন, কে বলে, আমরা কি নির্বাচিত না? এর আগে কত কথা বলেছে জানেন। বাইরেও আমরা দেখলাম অনেকেই বলছে আরো চাই, আরো বেশি দিন চাই। এবং আমি জানি না এই তথ্য সত্য না মিথ্যা, এটা সোশ্যাল মিডিয়ার সব খবর যথাযথ হয় না, এই জন্য সত্য না মিথ্যা বললাম। যে শুনছি কেউ কেউ নাকি আবার একটা সভা সমাবেশ করারও চিন্তা করছে, এই সরকার আরো থেকে যাক। তা আমি তো দেখি এইটা হচ্ছে, আমরা যে স্বৈরাচারী শেখ হাসিনাকে এখানে সবাই মিলে বিতরণ করা হলো, এবার যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সেই ধরনের ছায়া কিন্তু দিন দিন সামনে আসছে। সুতরাং এই ধোঁয়াশা করছে সরকার নিজেই। এবং সর্বশেষ যে কথাটা বললেন গতকাল, এটা তো আমি মনে করি যে ব্যাপারে সরকারের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট ব্যাখ্যাও দাবি করি। কারণ তিনি, মানে আমাদের প্রধান উপদেষ্টা, যিনি সম্মানিত একজন মানুষ তো বটেই, তিনি একটা সভা থেকে এবং যাদের সাথে কথা বললেন ঐকমত্য কমিশনের যারা এই সংস্কার কার্যক্রমের, তাদের ভাষায় কোড আনকোড প্রধান দায়িত্ব পালন করছে, যদিও এ ব্যাপার নিয়ে আমাদের হয়তো ভিন্ন মত আছে। তা সেই জায়গায় উনি বলার পরই সরকারের পক্ষ থেকেই জানানো হলো ডিসেম্বরের নির্বাচন, এবং আমাদের কিন্তু নির্বাচন কমিশন সহ বিভিন্ন সময় বলছে যে আমাদের প্রস্তুতি আছে। তা আমরা তো বরঞ্চ সরকারের কাছ থেকে সরাসরি শুনেই, বা গতকাল প্রথমে যখন মিডিয়াতে এটা আসলো আশ্বস্ত হলাম, যাক হয়তো তিনি এই নানা আলোচনা ডালপালা গজাচ্ছে নানা দিকে, সেইখানে উনি একটা বলছেন
কিন্তু কিছুক্ষণ পরেই যেভাবে আবার প্রেস রিলিজ দিয়ে বলা হলো 26শে জুনের মধ্যে, তার মানে তো আসলেই ওনারা নির্বাচন, প্রকৃতপক্ষে নির্বাচনের কথাটা এই জন্য বলছি যে আমাদের ক্ষমতার মালিক জনগণ, তাদের কাছে ফিরিয়ে দেওয়ার কাজটা করবেন কিনা। কারণ সেই জনগণের মালিক আমরা বুঝবো কিভাবে? তার মিনিমাম ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেই ভোটের অধিকার নিশ্চিত করে যাদেরকে তারা নির্বাচিত করবে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু তার আগে তার কাজ আছে, সেই কাজটাকে যাতে ভোটটা ঠিক মতো হয় তার জন্য সংস্কার করতে হবে। তাদের জন্য আমরা বহুদিন ধরে বলেছি কমিউনিস্ট পার্টি এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ডিসেম্বর পর্যন্ত সময় দরকার নাই, আরও আগেই করা খুবই সম্ভব। এবং এটা খুবই সম্ভব রাজনৈতিক দলগুলোকে আস্থায় যদি নেন এবং ওনারা যদি ওনাদের ইচ্ছা পোষণ করেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কেন ইচ্ছা করছেন না সেইটা নানা রহস্য রয়ে যাচ্ছে। আরেকটা কথা খালি এইবার আলোচনায় তুলি, যেমন ধরেন আমরাও তো বলছি নির্বাচন মানে শুধু নির্বাচন চাই না, আমরা চাই ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচন করা। আমি যদি বুঝে থাকি, আমরা যতটুকু লেখাপড়া করেছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটা ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, একটা নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটা কমিটিও হয়েছে, কমিশন, তারা কিন্তু ডাউস বই রচনা করেছে এবং অনেক কথা আছে তার মধ্যে। হ্যাঁ, ওর মধ্যে কতগুলো পজিটিভ কথা আছে, সব হয়তো আমরা একমত হব না, কিন্তু দেখবেন যে কোশ্চেনিয়ার দেয়া হয়েছে এবং আলোচনা করছে। আমি তো বলি, আমি এই কমিশনের প্রধানের সামনে বলেছে, তিনি আমার সামনে দ্বিমত করেন নেই অনেকের উপস্থিতিতে। এখানে এখন বলি, ওই সুষ্ঠু নির্বাচনে যা যা করা দরকার সেটা নিয়ে কিন্তু ওইখানে আলোচনা না করে অনেকগুলো বিতর্কিত বক্তব্য এমন করে নিয়ে আসা হয়েছে যাতে ঐক্যমতের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তা সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলি, আমি কোট করে বলি যে 5ই অক্টোবর মানে ওনারা আগস্টে ক্ষমতা নিলেন, 12 অগস্ট প্রথম আমাদের সাথে দেখা হলো ওনাদের আহ্বানে, পরে 5ই অক্টোবর, আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, যদিও সেপ্টেম্বর থেকে আমাদের সাথে সংলাপ হওয়ার কথা ছিল, ওনারাই বলেছিলেন, রক্ষা করেননি। আমি গত বছর সেপ্টেম্বরের কথা বলছি, সেখানে কিন্তু এই কথা পরিষ্কার করে প্রধান উপদেষ্টা আমাদের সামনেই বলেছেন, বাম জোটের নেতৃবৃন্দের সামনে, আমাদের সামনে সবাই, যে যার যার কথা বলুক। কারণ আমরা বলেছিলাম যে আপনি সংবিধান সংশোধন না পুনর্লেখন এইসব নামে যা করছেন তার সংকট তৈরি করবে। উনি কিন্তু পরিষ্কার করে বলেছিলেন যে এইটা নিয়ে এত চিন্তা আপনারা করার কিছু নাই, ওনারা ওনাদের মত বলুক, আপনারা আপনাদের মত বলুন, যেটুকু ঐক্যমত্য হবে সেইটাকে আমরা গ্রহণ করেই আমরা আগাবো। তাহলে আমি তো বলি যে ইতিমধ্যে একেবারে পরিষ্কার চোখে দেখা যাচ্ছে কতকগুলো বিষয় ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেই আলোচনা কেন? সেই আলোচনা করে কালক্ষেপণ কেন? তার মানে কি এখানে কি ডাল মে কুচ কালা হয়, সেই কথাটা কি আমাদের বলতে হবে? এখনো সেটা বলতে চাই না। আমরা চাই সরকারের শুভবুদ্ধির উদয় হবে, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ, অবশ্যই 25-এর ওপারে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তার আগেই নির্বাচনের ব্যবস্থা করবেন এবং 25-এর মধ্যেই আমরা নির্বাচিত সরকার এই দেশে দেখতে চাই। এটা কমিউনিস্ট পার্টি এবং বাম জোট আমরা মনে করি। জি, ধন্যবাদ ফিরব আপনার কাছে। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি সরকারের এই যে সরকার বলেছেন 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচন, সেটার সাথে একমত নন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বলেছেন আসলে এই যে 6 মাসের মধ্যে, 6 মাস জুনে এমনটা বলা হচ্ছে না, বলা হচ্ছে জুনের মধ্যে। এটাকে কালক্ষেপণ কিংবা এই যে সরকারের এত দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন, এই সিদ্ধান্তগুলো আসলে কোথা থেকে আসছে এবং এত দ্রুত পরিবর্তন কিংবা ভুল হিসেবে দেখছেন কিনা? আসলে আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাই টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সচেতন সালাম, বিজ্ঞ সহ আলোচক জনাব প্রিন্সকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, কালকে সরকারই একটা প্রেস রিলিজ পাঠালো ডিসেম্বরের নির্বাচন, কিছুক্ষণ পরে আবার এটা পরিবর্তন করলো। কার কথা পরিবর্তন করলো এইটা আমার জানার খুব ইচ্ছা হয়। সরকারের এত বড় একটা ডিসিশন কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হলো, কার কথা, সেই ক্ষমতার লোকটাকে। এবার আমি আসি, নির্বাচন কমিশন কিছু সংস্কার করেছে নির্বাচন আচরণবিধি। তা আমি তার পরিপ্রেক্ষিতে বললাম নির্বাচন কমিশন মানে বিরোধী দলের সাথে আলোচনা না করেই আচরণবিধি ফাইনাল করে ফেললেন অনেকটা। আমি এটাকে সমর্থন করব যখন দেখব এই নির্বাচন কমিশন ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত করবে, তখন বুঝবে যে না মাথা সোজা আছে, তারা নিরপেক্ষ এবং স্বাধীন। তো ওই পর্যন্ত আমি মনে করেছিলাম নির্বাচন কমিশন স্বাধীন। এখন যদি সরকারের কথা মতো জুনে নিয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনকে আমি স্বাধীন বলতে পারবো না, আর জুনে কোনো নির্বাচন হবে না। জুনে বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস বিভিন্ন সৃষ্টি হয়,
এত বছর পর মানুষ ভোট দেবে, সেই মানুষ ভোট দিতে গিয়ে ভিজতে ভিজতে আসবে বা ভোটের কেন্দ্রে যেতে পারবে না, ছাতামাদের জানাতে হবে, ভোটার সংখ্যা কমে যাবে, এই নির্বাচন তো আমরা চাই না। এত বছর পর মানুষ ভোট দিয়ে উৎসব আমেজের মধ্যে ভোট দেবে। জুনে যদি নিয়ে যায়, জুনের মধ্যে যখন বলেছে তার পিছাতে চাচ্ছে, তাহলে সেই নির্বাচনটা হবে না, অর্থাৎ জুনের নির্বাচন হবে না। ওখানে গিয়ে বললো যে ডিসেম্বরের মধ্যে হবে, এ বলে বসলো। বলে কেন এই বলতেছি, ইতিমধ্যে কিছু মানুষকে দিয়ে সরকার বলা শুরু করেছে, বলানো শুরু সরকার পক্ষ থেকেই। তো বলেন দেশে কোনো নির্বাচন দরকার নেই, কিসের ভোট? ভোটের দিকে কী হয়? ভোট দিয়ে কী হয়? ভোট দিয়ে কিছু হয় না। এই যে আওয়ামী লীগ তো 15 বছর, ভোট দিয়ে কী হয়েছে? কোনো পরিবর্তন হচ্ছে? ভোটের কোনো দরকার নেই, এই সরকার থাকতে হবে, রাখতে হবে। এবং এমনও জিনিস আপনি সামনে দেখবেন, হয়তোবা দেখতে আমি চাই না, তার মধ্যে দেখতে হবে। সেটা হলো এই নির্বাচন কমিশন যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করে, সেদিন দেখবেন যে লাখ লাখ মানুষ যে নেমে পড়ে রাস্তায়, আমরা নির্বাচন চাই না। লাখ লাখ মানুষ বলতে আমি বুঝাবো এইটা, যে এদের সাথে এই যে নতুন রাজনৈতিক দল তারা আর এই সমস্ত ইসলামিক কিছু দলগুলি যারা আছে, তারা এইটুকুই ভাবছে যে আগামী দিনে নির্বাচন হলে এই নির্বাচনে তাদের ফলাফল খুব একটা ভালো হবে না, মিছিল মিটিং সমাবেশ যতটুকুই হোক না কেন, আলটিমেট ভোটের মাঠে গিয়ে এত ভালো ফলাফল পাওয়া যাবে না। সেই কারণে তারা মাঠে নামবে, নির্বাচন দরকার নেই, 10 বছর থাকে সরকার। এই সমস্ত খেলা সরকারের খেলা, সব খেলা বন্ধ হয়ে যেত যদি পরবর্তী প্রেসিডেন্ট না দিত। ডিসেম্বরে আর কোনো করা থাকতো না, আর কোনো ষড়যন্ত্র করার কোনো সুযোগ থাকতো না। এখন এই যে ষড়যন্ত্র ডালপালা এখন বোঝা, এখন বিস্তার লাভ করবে। এখন আমরা কোনোভাবেই ভাবতে পারছি না, আমি তো কোনোভাবেই ভাবতে পারছি না জুনের ভিতরে নির্বাচন হবে। তা জুন তো নির্বাচনের মাস না, একবার যদি করেছিল সেই সময় আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে না, বিএনপি যখন তদন্ত বিধান সংযোজন করলো, তখন 12 জুনে একটা নির্বাচন হয়েছিল সেই সময়। তাছাড়া সভাপতি নির্বাচন কিন্তু ডিসেম্বরেই হয়, শীতের মৌসুমে নির্বাচনটা হয়। এখন আমরা সরকারকে উপর থেকে বলবো যে সরকার খুবই নিবেদিত, সরকার চায় নির্বাচন হওয়া, সব কিছু। আমি মনে করি যে সরকার উপরের রূপ এক, ভিতরের রূপ আর এক। এবং সরকার সবচেয়ে বড় ভুল করবে এই সমস্ত লোকের কথা শুনে, এই সমস্ত দলগুলির কথা শুনে নির্বাচনে পিছিয়ে নিয়ে যায়। তাহলে দেশের ভিতরে যে অবস্থা চলছে, একটা নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘদিন যখন চলতে যাবে, তার অবশ্যই মানুষ তার প্রতিবাদ করবে। এই পৃথিবীতে কোনো অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করে না, সব দেশে নির্বাচন হয়। আর কমিউনিস্ট যে দেশগুলি আছে সেখানে ওই অর্থে নির্বাচন না হলেও তাদের নেতৃত্বে পরিবর্তন হয়, তার সঙ্গে নির্বাচন হয়। এবং তারপরেও এই যে রাশিয়াতে একদলীয় হচ্ছে, নির্বাচন হচ্ছে। ইয়ে কোন দেশ, কোন নতুন বাংলাদেশ পেলাম যেখানে বলে 15 বছর নির্বাচন দরকার নেই, কোনোদিন নির্বাচন দরকার, নির্বাচন কথা বলা যাবে না, নির্বাচন কথা বললে তাদেরকে ধমক দেওয়া হবে। এ কোন দেশ পেলাম? কারা নিয়ে আসলি দর? আমরা তো 69 গণঅভ্যুত্থানের মধ্যে 70 নির্বাচনে বা 71 মুক্তিতে যাওয়ার মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের জীবনধারের মধ্যে যে দেশ পেলাম, এ কি সেই দেশ? সেই দেশকে এই কথা বলে নির্বাচন দরকার নাই, 15 বছর থাকবে, 20 বছর থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে। 2 দিন পর হয়তো বলেই ফেলবে, আজরাইলকে বলবে, আজরাইল খবরদার, খবরদার ডক্টর ইউনূসের কাছে এসো না। বলতে পারি যে ভাষায় কথা বলতেছে না, আজরাইলকে 2 দিন পরে ধমক দেয়, আমার মনে হচ্ছে যা আর কি। তো আমি কিন্তু আন্দাজে বলতেছি না, দেখেন এইরকম তাল কিন্তু তুলছে কিছু কিছু লোকজন, আমি নাম ধরেই পড়ে, শফিক রহমান মতো লোক, বিএনপি গভর্নর, তার মতো একজন বয়স্ক মানুষ বললে 4 বছর কেন, 10 বছর পরে নির্বাচন হবে। 10 বছর কেন, 15 বছর পরে নির্বাচন হবে। 15 বছর কেন? ইউনূস সাহেবকে যেতে দিবেন না আপনারা, ধরে রাখেন তাকে। এই সমস্ত লোক কথা বলতে পারে। মিনাফার একজন, তার কলম আমরা পড়তাম, সে ইশাককে সঙ্গে, এই ইশাক কিসের নির্বাচন? নির্বাচন হবে না, নির্বাচন দেবো না, তোমার কি বাপের দেশ, তুমি নির্বাচন চাও? আরে বাবা, নির্বাচন চাও এটা অপরাধ? হ্যাঁ, আমি মিনাফারাকে বলতে চাই, ইশাকের বাপের দেশ, ইশাকের বাপ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অতএব এই সমস্ত ভাষা কেন ব্যবহার করে? কেন? একটা 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 সভ্যতা ভব্যতা বলে যেসব ভাষা কথা বলে, আর ইদানিং যে সমস্ত কি বলে সুরুচি পূর্ণ বক্তব্য আসছে, হারাম জাদা, কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা, রাষ্ট্রপতিকে বলছে কুত্তার বাচ্চা। আবার সেই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে কিন্তু আপনার এরা উপদেষ্টারা দেশ পরিচালনা করতেছে, সেনাবাহিনী প্রধান করতে হারাম জাদা। এবার এইটা কিছু সাংবাদিক এই কথা করে শুরু করেছে। এর ভিতরে আমাদের 2-1 ব্যারিস্টার
এখন দলের ব্যারিস্টার তারা বলা শুরু করে, তারা বললে সেনাবাহিনীকে হুমকি দেয় ক্যান্টনমেন্ট আক্রমণ করবো, ক্যান্টনমেন্ট ঘেরাও করবো। কি কোন মগের মুলুকে আসলাম? ক্ষমতা আছে? ক্যান্টনমেন্ট আক্রমণ করার ক্ষমতা আছে? এ সরাসরি একটা বিরোধী জড়াতে যাচ্ছে। এই যে সমস্ত জিনিসগুলো মোটেই ভালো না। যত দিন যাবে তত এই সমস্ত বক্তব্য আসবে, সরকার তত অজনপ্রিয় হবে, দেশের ভিতরে তত বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে কোথায় যাবে দেশ আমি জানি না। আমি বলতে চাই যারা এগুলো বলছেন এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। যে কোনো মুহূর্তে আপনাদের এই সমস্ত অতিরিক্ত কথা অতিরিক্ত বলার কারণে দেশের দিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সম্পূর্ণ দায়িত্ব সরকারকে বহন করতে হবে, কারণ সরকার নিজেই এইগুলো ঘুষ খাচ্ছে বলে আমি দাবি করতে পারি। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে রহিন হোসেন প্রিন্স। আসলে এখন আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচনের জন্যই কি অভ্যুত্থান করা হয়েছিল কিনা। আমরা যদি বিগত দিনগুলোতে যে অভ্যুত্থান মূলত কোটা সংস্কার থেকে শুরু করে স্বৈরাচারের পতনে গিয়ে শেষ হলো এবং শেখ হাসিনা পালিয়ে গেল, এখন নির্বাচন চাওয়াতে অনেক ছাত্র নেতা থেকে শুরু করে অনেকেই বলছেন যে আসলে নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয়েছিল কিনা, অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা কোথায় ছিল, আমরা সেই পথে আছি কিনা আসলে এখন? না দেখুন, আমরা তো যদি বলেন, আমি বেশি দূরে যদি না যাই, খালি কথাটা বোঝার জন্য যদি বলি যে মুক্তিযুদ্ধ তো আমাদের এইখানে একটা বড় ভিত্তি। মুক্তিযুদ্ধের পর সেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন শাসক গোষ্ঠী করতে পারল না বলে কার দোষ ত্রুটি কার কর্তৃক ছিল সে আলোচনা আমি যাচ্ছি না। 90-এর একটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে হলো। 90-এর গণ অভ্যুত্থানের যে অন্যতম আকাঙ্ক্ষা ছিল এটা 3 জোটের রূপরেখায় প্রতিফলিত হয়েছিল। তার মধ্যে কিন্তু অনেকগুলো কথা ছিল, বোঝার জন্য খালি বলি। একটা ছিল তো ভালো নির্বাচন, ভালো নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা। একটা কিন্তু ছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারা পুনঃপ্রতিষ্ঠা করা। আর একটা ছিল কেউ কোনো সাম্প্রদায়িকতা করব না, কিছু হলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আর একটা ছিল আমাদের পরস্পরের কোনো সংকট হলে আলোচনা করে মীমাংসা করব। তা দেখা গেল 90-এর পরও সেটা হয়নি। বিশেষ করে সর্বশেষ ক্ষমতাসীনরা এবং তাদের বিরুদ্ধে যে 1 দশক ধরে আমরা লড়াই করলাম, তা সেই লড়াইয়ের একটা অন্যতম কি ছিল? তার একটা কর্তৃত্ববাদী শাসন ছিল, স্বৈরাচারী শাসন ছিল এবং শেষে ফ্যাসিস্টিক হয়ে উঠেছিল। তা সেইটা হয়ে উঠার পেছনে একটা অন্যতম কারণ কি, যে সে জনগণের যে ন্যূনতম ভোটাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার সেটাকে ধ্বংস করে ফেলেছিল। সেই আলোচনা প্রথম চলে আসলো না 14-য় যখন আমরা প্রথম মুভমেন্ট করলাম। বিএনপি তার জায়গা থেকে করলো, আমরা বামপন্থীরা আমরা নির্বাচন বয়কট করলাম। 18 সালে ঠিক আছে যে নির্বাচনী গণতন্ত্রের ধারায় আসি, যেমন ধরনের আজকে অনেকে কথা বলছে আমরা কমিউনিস্ট পার্টিতে বিপ্লব করতে চাই, কিন্তু সেটা তো এক স্ট্রোকে হবে না, নানা পথ পরিক্রম করে যেতে হয়। তা আমরা তখন কিন্তু আবার অন্যরা যখন আলোচনা করলাম যে ঠিক আছে আমরা দেশে অশান্তি চাই না, এই যে নির্বাচনী গণতন্ত্রের ধারা অব্যাহত থাকে, 18 সালে নির্বাচনে গেলাম। কিন্তু নির্বাচন করতে যে সকালবেলাই বোঝা গেল যে রাতেই ভোট, রাতের ভোট, এবং 24 সালে। তার মানে আমি বলছি তাহলে মানুষের আকাঙ্ক্ষা, প্রধান আকাঙ্ক্ষা কি ছিল? যে আমরা এমন সরকার চাই, সে সরকার যদি ভালো না পারে আবার তাকে আমি হটিয়ে দেব, কিন্তু ভোট চাই। সুতরাং এইবারও যদি বলেন আকাঙ্ক্ষা, প্রথমে যেটা এসেছিল তারা, আমি যদি তাদের কথা বলি, কোটা সংস্কার, বৈষম্যহীনতার কথা। কিন্তু আমরা যারা এই যে বামপন্থী দল বলেন এবং অন্যরা বলেন, যে কথাগুলো বলেছে কি, যখন এই সরকারের পতনটা চাইলাম এবং তারাও শেষে যেটা বললাম সেইটা একটা আকাঙ্ক্ষা আসলো গণতন্ত্রের, আর একটা বৈষম্যহীনতার কথাটা সামনে আসছে। আসলে বৈষম্যহীনতার জায়গায় যেতে গেলে আপনার গণতান্ত্রিক ধারায় যেতে হবে। তার জন্য প্রধান বিষয় ছিল শুধু ভোট না, আমি কথাটা বলছি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট, তার জন্য যা সংস্কার করা দরকার তাই। হ্যাঁ, আর একটা আকাঙ্ক্ষা অবশ্যই আছে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, সেটা তো ইচ্ছা করলে তো হয় না যে আপনি একটা বোতাম টিপলেন গড়ে উঠবে। সুতরাং এর অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করা। 69-এর গণঅভ্যুত্থান কিংবা 90-এর ছাত্র আন্দোলনের কথা বলি, তারা ছাত্ররা নেতৃত্ব দিলেও কিন্তু এ ধরনের রাজনৈতিক দল গঠন এবারই আমরা 24 অভ্যুত্থানে দেখলাম, এবং তারা আসলে বৈষম্যবিরোধী আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এনসিপি পরবর্তীতে গঠন করেছে, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে তাদের দলের নেতৃত্ব দেয়। আসলে এখানে যে রাজনীতির প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে কি ক্ষমতার একটা ইয়ে চলছে, নাকি আসলে জনগণের সেবা করার যে রাজনীতি সেটা প্রতিষ্ঠার চেষ্টা চলছে? এক কথা বলবো, একদম ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে দেখেছে। তার ক্ষমতা তো ছিলই, আছেই তো, তার দু একজন আছে না। রাজনীতি, যারা ছাত্র রাজনীতি, তারা কি ক্ষমতা চিন্তা করে? তারা দেশ জাতির কথা চিন্তা করে, দেশের সমস্যার সমাধানের কথা চিন্তা করে, ক্ষমতা যাওয়ার চিন্তা করে না। এদের উদ্দেশ্য তো ক্ষমতা যাওয়া। অলরেডি তারা ক্ষমতা 3 জন গিয়েছিল, এখন মানে 2 জন আছে। 3 জনই আছে, মাহফুজ আলমকে তথ্য সম্প্রচার উপদেষ্টা করা হয়েছে। তাহলে ক্ষমতায় যারা ছাত্র রাজনীতি করবে, তারা দেশের মানুষের সমস্যার সমাধানের জন্য, দেশে গণতন্ত্রহীন থাকলে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, ক্ষমতা তার উদ্দেশ্য হতে পারে না।
তারপর ক্ষমতাতে গেছে তো গেছে, আবারও এই ক্ষমতা পাকাপোক্ত করতে হবে, ক্ষমতা যেতেই হবে। যতদিন তারা ক্ষমতায় যাওয়ার মতো শক্তি অর্জন না করবে ততদিন দেশে কোনো নির্বাচন হবে না। ওই জায়গায় নিয়ে যাচ্ছে তারা, নিয়ে যেতে চাচ্ছে। সরকারও সেটা সায় দিচ্ছে, সরকার সেটাকে সায় দিচ্ছে বলেই কিন্তু তারা এইভাবে আগাচ্ছে। এখন নিবন্ধনই যে দলের হয়নি সেই দল প্রথম নির্বাচনে ক্ষমতায় যেতে চায়। আপনি বলেন, তো এই যে ক্ষমতায় যাবে, যেতে চায়, ভালো কথা, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তারা এগিয়ে যাক সামনের দিকে। তো তাদের লোক কারা, তাদের সাহায্য সহায়তা করবে কারা? বিএনপি লোকেরা কি সাহায্য করতে যাবে? কমিউনিস্ট পার্টিকে সেই দলে যাবে? জামাতকে সেই দলে দান করবে? করবে না। কারা করবে? আওয়ামী লীগের মধ্যে যারা আছে বা দূরে ছিল, বা আওয়ামী লীগ সমর্থক যারা আওয়ামী লীগের এই ছাত্রছাত্রী কোটি কোটি টাকা যারা উপার্জন করেছে, তারা কোনো না কোনোভাবে হয়তো কমিটিতে নেই, ওখানকে ঢোকার চেষ্টা করবে, বা দূর থেকে তাদের আর্থিক সহায়তা করার চেষ্টা করবে। তো দুর্নীতিবাজ অসৎ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে যদি কোনো দল গঠন মানে কর্মসূচি পালন করতে যায় বা করে, সেই দল কতটুকু আগাবে, কতদূর আগাবে? একটা পর্যন্ত মানুষের পরিষ্কার হয়ে যাবে। তো এরা কারা, নেপথ্যে কারা? এই জন্য সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করা, তাদেরকে আমি সহযোগিতা করব, তাদেরকে আমি এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেব, কিন্তু তারা অন্যের অধিকার হরণ করবে। মানুষ দীর্ঘদিন ধরে ভোটের আকাঙ্ক্ষায় মানুষ আছে, মানুষ তৃষ্ণার্ত, পিপাসার্থ, যায় অবস্থা। কত মানুষ ভোট দিতে আকাঙ্ক্ষা ছিল, তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে। এখন 18 বছর পর যদি আবার নির্বাচন হয়, তো যাদেরকে নিয়ে 18 বছর রাখতে, ওনারিকে 18 বছর বাঁচবেন? এই অবাস্তব কিছু কাহিনী নিয়ে তারা মাঠে নামতেছে, এবং এমনভাবে মানুষের ভিতরে, জনমতের ভিতরে তারা ঢোকাতে চাচ্ছে। নির্বাচন, মানুষ তো এত পাগল না, মানুষ নির্বাচন চায়। এখন যদি তারা মনে করে যে নির্বাচন তফসিল ঘোষণা হলে আমরা বিশাল মিছিল করে দেখাই দেবো, আমরা নির্বাচন চাই না, দেখাতে পারে। তার বাইরে বিশাল জনসংখ্যা থাকবে, তাদের আকাঙ্ক্ষার নির্বাচন। এখন আপনি কিসের উপরে থাকবেন? আপনারা সবাই মিলে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আপনারা সরকারে গিয়েছেন, বা যারা গিয়েছে উপদেষ্টারা, আমরা সমর্থন করছি। তার মানে কি এই চিরদিন থাকবে, বহুদিন থাকবে? তা তো হতে পারে না। এবং যারা এটাও আর একটু বলে দিই, যারা কোনো স্বপ্নেও দেখেন, দিনের বেলা স্বপ্নেও দেখেন নাই, রাতের বেলা স্বপ্নেও দেখেন নাই যে আমরা উপদেষ্টা হব, মন্ত্রী পদের মধ্যে ফ্ল্যাগ নিয়ে দেশ পরিচালনা করবো, চিন্তাও করে না, ঘুমের ঘরেও চিন্তা করে নাই, চোখ বন্ধ করলে মানুষ অনেক স্বপ্ন পেয়েছে, তাও আসেনি তাদের। এখন তারা ক্ষমতা যদি প্রলম্বিত করতে চায়, তার এমন বিপদে পড়বে যে বিপদে আওয়ামী লীগ কেন গেল? আওয়ামী লীগ যেটা নির্বাচন দিত, সব দলের অংশগ্রহণ, নির্বাচন পালাতে হতো না, নির্বাচন না দেওয়ার কারণে তো পালাতে হলো। এরা যদি নির্বাচন দিতে না চায়, দীর্ঘদিন ধরে তখন থাকতে চায়, এদেরও পালাতে হবে। আওয়ামী লীগ পালাতে পেরেছে, এরা তো পালাতে নাও পারতে পারে। আমি এত শক্ত কথা বলতে চাই না, কিন্তু আমরা তো গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের আছে। আমরা স্বাধীনতা যুদ্ধে গেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ট্রাকের তলে পিষ্ট হয়েছে, মাইল খেয়েছে, হাসপাতালে গেছে, রিমান্ডে গেছি, কি না অত্যাচার আমরা সহ্য করেছি। যে সে কিসের জন্য? একটা ভোটের জন্য। একটা সুষ্ঠু ভোট হলে কেউ স্বৈরাচারী উঠতে পারে। এখন তো আমাদের পরিষ্কার বক্তব্যই আছে, 5 বছর পর নিরপেক্ষ সরকার নির্বাচন হবে, যেই ক্ষমতা যাবে তার অবশ্যই জনগণের পক্ষে কথা বলতে হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ। ফিরব আপনার কাছে হোসেন প্রিন্স। আমরা যদি এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে একটু কথা বলতে চাই, এই রাজনৈতিক দলের কার্যক্রম কিংবা তাদের যে রাজনৈতিক কার্যক্রম বলছি, সেটা কি সুষ্ঠু ধারার রাজনীতি লক্ষণ, কিংবা তারা সুষ্ঠু ধারার রাজনীতিতে আছে কিনা, কিংবা গণতন্ত্রের পথে আছে কিনা? উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে। যে ছাত্রদের এই অভ্যুত্থান, যাদের প্রতি জনগণের এত প্রত্যাশা, আশা প্রত্যাশা, তারা যে রাজনৈতিক দল গঠন করেছে, আসলে সেই রাজনীতি সঠিক পথে আছে কিনা? আচ্ছা, দুইটা প্রশ্ন এখানে। আপনি মাহফুজ আলমের কথা বললেন, তিনি যদি বলে থাকেন, আমি জানি না পুরো কোথায় কিভাবে বক্তৃতা করছেন, আগেরটা শুনেছি যে কি সরকার গণতন্ত্র উত্তরণের পথে আছে। না, এইটাকে আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা তো সব চেহারা দেখছি না। আমি তার একটা উদাহরণ এই সবার শুরুতে অনিচ্ছা সত্ত্বেও দিতে হলো, যে আগামীকাল বাংলা নববর্ষ, তাহলে এইটা যাতে ভালোভাবে পালিত হয়, হ্যাঁ, কারণ এটা বাঙালির চিরায়ত উৎসব। সেইটাকেই যদি সরকার সেইটাই নিরাপত্তা দিয়েই তো যথাযথভাবে, আমি তো বললাম যে আজকেই কতগুলো ঘটনা, আগামীকালও ভয়ের সংস্কৃতি, এখানে দেখলাম মহিলা সমিতি মঞ্চে একটা নাটক হওয়ার কথা, সেইটাকেও বাধাগ্রস্ত করছে কোড আনকোড তৌহিদি জনতার নামে। তাহলে সরকার কি গণতন্ত্র, কার গণতন্ত্র রক্ষা করছে? সে তো কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। তাহলে ওনার কথার সাথে বাস্তবতার মিল নাই, অমিলটা। এবং যে কথাটা অনিচ্ছা সত্ত্বে, এখানে দেখেন আমরাও বলছি একাধিকবার, হাবিব ভাই আজকেও বলতে বাধ্য হইল যে একটা মব,
মবের রাজত্ব যেন, পরিস্থিতিটা এরকম। তবে এটা তো গণতন্ত্র না, সুতরাং সেইটা আমরা দেখছি না। এটা গেল ওনার কথা। আর নতুন যে দল করেছে, আমাকে যদি বলেন, সেইটা এখনো এই দল সম্পর্কে কথা বলার এখনো সময় পুরোপুরি আসে নাই, মূল্যায়ন এই কারণে, কারণ তারা এখনো একটা দলের ঘোষণাপত্র লাগে, গঠনতন্ত্র লাগে, এটা তারা তৈরি করে নাই। হ্যাঁ, কিন্তু আন্দোলনকারী দল, কেউ যদি, দল তো আন্দোলনকারী বললে এটা একটা ভুল তকমা বলি, কারণ আন্দোলনেতে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র সমাজ, সব আন্দোলনের পরে কিন্তু সব ছাত্র সংগঠন যার যার কাজে চলে গেছে, অধিকাংশ ছাত্ররা তার পড়াশোনায় চলে গেছে, এক অংশ, তার মধ্যে অনেকগুলো দল হয়েছে দেখবেন যারা আন্দোলনকারী ছিল, তারপরে যেটা গঠন করেছে, ঠিক আছে, আমাদের সাধারণ শুভকামনা, যেই তরুণরা রাজনীতিতে আসলে ভালো খবর, কিন্তু তারা কি করবে সেটা তার ঘোষণাপত্র, গঠনতন্ত্র, কার্যক্রম দিয়েই তো প্রমাণ করতে হবে। ইতিমধ্যে তাদের কারোর যেসব কর্মকাণ্ডের খবর আসছে, তা সেইটা তো মোটেই ভালো খবর না। আপনি যান গ্রামে গঞ্জে পর্যন্ত, উপজেলা লেভেলে যান, প্রশাসনে যান, বিভিন্ন জায়গায় কারা বসে থাকে, তারা কি করে, এবং এটা কেন একটা নতুন দল হওয়ার পরে এই আলোচনা হবে যে কোথায় ইফতার পার্টি করতেছো, কোথায় কি করতেছো, এবং তাদের কাছে জিজ্ঞেস করার পরে তারা এটা বলবে যে না, এটা বলা যাবে না, অর্থের উৎস কোথায় বা কি। এটা আপনি কখনো কল্পনা করতে পারেন? কারণ আমরাও তো মানে সেই কি বলবো যে প্রায় মানে কবে থেকেই সেই ছাত্র আন্দোলন করে আসলাম, হাবিব ভাই তো আরো সিনিয়র, কখনো তো আমরা এগুলো ভাবতেই পারি না। 90-এর গণ অভ্যুত্থানে যারা প্রধান সারির ছিল তার মধ্যে তো একজন আছেই, এবং কে না নাই, 69-এর গণ অভ্যুত্থান এবং ওই আমলেরও এখনো তো বেঁচে আছে অনেকে। কখন কারা, এইটাই যে হ্যাঁ ব্যত্যয় ছিল, সবাই একরকম ছিল, আমি তো বলছি না, কিন্তু আপনি বলেন যে কখন কারা এই ধরনের ঘটনা অতীতে ঘটিয়েছে, আমার মনে হয় কোনো উদাহরণ পাবেন না যা জনগণের চোখে ভালো কাজ হিসাবে বিবেচিত হচ্ছে না। এইটা যদি চলতে থাকে তাহলে এই নতুন দলের ভবিষ্যৎ যে কি হবে এটা মন্তব্য করার প্রয়োজন নেই, এমনিই দেখতে পাবেন। আসলে এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আপনারা মতামত জানিয়েছেন, স্প্রেডশিটে জানিয়েছিলেন, এবং এগুলো নিয়ে আবার রাজনৈতিক দলের সাথে বসা হচ্ছে। প্রায় 1 মাস আমরা বলতে পারি কাছাকাছি সময় অতিবাহিত হয়েছে। এর কাজ অগ্রগতি কত দূর হয়েছে আসলে, এবং ডিসেম্বর না জুন এটা নিয়ে যে আলোচনা হচ্ছে, আদৌ এর আগে এগুলো বাস্তবায়ন সম্ভব কিনা? আমি মানে 3টা পয়েন্টে ছোট ছোট করে বলি। প্রথম কথা, আমাদের অবজারভেশন হচ্ছে ওনাদের সাথে সরকারের সাথে কথা ছিল, তারা একটা রিপোর্ট দেবে, এই রিপোর্টটা নিয়ে সরকার আলোচনা করবে। তো এখন সরকারের প্রতিনিধি বানিয়েছেন, ওকে, কিন্তু প্রথম আমি সংকট দেখলাম যে যদি বিষয়টা আমি বোঝার জন্য বলি, ধরুন অনেকগুলো কমিশন, 6টা কমিশন রিপোর্ট দিয়েছে, হিসাব করলে আমার বিবেচনায়, আমি একেবারে অঙ্ক করে পুরোটাই পারফেক্ট বলছি এমন না, প্রায় 500+ দেখবেন হয়তো সুপারিশ আছে, কিন্তু ওনারা সেই আলোচনা না করে 166টা পয়েন্টে আলোচনা করতে চাইলেন। আলোচনা প্রথমে টিক মার্ক দিয়ে, যেটা আলোচনা হয় না, তার মানে আমি মনে করি যে এটা একটা অসম্পূর্ণ কাজ গেল এক। এবার দ্বিতীয় বক্তব্য, ঠিক আছে, অসম্পূর্ণ সম্পূর্ণ সেটা নিয়ে আলোচনার মাধ্যমে হবে, এই কথা তো আমি আজকের এই টেলিভিশনেও বললাম, আপনার এইখানে পরিষ্কার করে প্রধান উপদেষ্টা সহ আমাদের সাথে এটা ফয়সালা হয়ে আছে যে যে কয়টা দাবি মানে পয়েন্টে এই রাজনৈতিক দল এবং অন্যান্যরা ঐক্যমত্য হবে সেইটা গ্রহণ করবে, বাকিগুলো এখন গৃহীত হবে না। এইটা আগামী নির্বাচিত সরকারের জন্য রাখা হবে, তারা যাতে এটা করে। এখন 2টা প্রশ্ন সামনে আনছে, নির্বাচিত সরকার হলে নাকি করে না, আচ্ছা করে কি করে না এটা দেখার দায়িত্ব কার? জনগণের। উনি সেইটার আরেকটা পয়েন্টও বলছেন যে আচ্ছা করুক না করুক, কে কি চান আমি লিখে অনলাইনে কি বলে ওয়েবে করে দেবো। তো আমরা তো ধন্যবাদ জানিয়েছি, আমরা আমাদের দল বলছি এটা খুব খুশির খবর, কার দলের কি মত আপনি বলে দেন, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে জিনিসগুলো তো বিকল্প দাঁড় করানো আছে। কিন্তু আমি দেখছি সেই বিকল্পগুলোকে না খুঁজে, মানে ঐক্যমত্যের যে জায়গার যে বিকল্প হয়ে গেছে সেইটাকে ধরে নির্বাচনের জায়গায় তারা যাচ্ছে না। আর আমরা মনে করি যে এটা ঐক্যমত্য খুব সংকট না, আপনি যদি প্রথমে এইভাবে ইমান ঠিক করেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কি কি করলেই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা আলোচনা করলেই অল্প সময়ের মধ্যে সমাধান হবে, কিন্তু এই সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে না বলেই নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। জি, ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। এই আগামী বৃহস্পতিবার আবার ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক রয়েছে, এবং এই ডিসেম্বরে তারা নির্বাচন চাইছে, জুনের যে নির্বাচনের প্রস্তাবনা এসেছে সেটার সাথে একমত না, এবং বলা হচ্ছে অনির্বাচিত সরকার আসলে এই রাষ্ট্র পরিচালনা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আসলে কি ধরনের শঙ্কা আপনারা অনুভব করছেন কিংবা আশঙ্কা করছেন? না, আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আছে, এই বছরের ভিতরে নির্বাচন হওয়া সম্ভব। তাই নির্বাচন করবে কারা? নির্বাচন তো মানুষ ভোট দেবে, আর এখন তো কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই যে গিয়ে শিল্পী টাবে, কোনো তো এমপি নেই যে গেলে পরে ওসি সাহেব জানায় সালাম দিবে এমপি সাহেব, এটা না, এখন তো মোটামুটি সবাই একই পর্যায়ে।
অর্থাৎ এখানে নির্বাচন করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না। চৌকস পুলিশ ছিল, চৌকস সব কিছু চৌকস ছিল। কিন্তু তারপরে 86 আমরা দেখেছি রাতের বেলা ভোট হয়ে যাওয়ার পর পরের দিন 48 ঘন্টা বন্ধের পরে রেজাল্ট দিল। 88 দেখলাম কোনো দল গেল না। আবার 2014 দেখলাম, 18 দেখলাম, 24 দেখলাম, সব তো চৌকস ছিল, তো সব সাংঘাতিক চৌকস অফিসাররা ছিল। কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল, 100% ভোট হয়ে গেল। অতএব পরিবেশ কবে আসবে তারপর নির্বাচন হতে না, এখন যে পরিবেশে এই পরিবেশে নির্বাচন হতে পারে সরকারের যে সদিচ্ছা থাকে। তা আমি বলবো সরকারের সদিচ্ছা মোটেই নেই, মোটেই নেই। তাকে সরকারকে যারা পরিচালনা করছে তাদের কথা মতো সরকার চলে, তাদের ইচ্ছা মোটেই নেই যে নির্বাচন জুনে কেন, আগামী 4-5 বছরেও তারা নির্বাচন করতে চায় না। এটা আমি আপনাকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি। তারা ওই মব তৈরি করতেছে, তো নো নির্বাচন, কিসের নির্বাচন, নির্বাচন হবে না, নির্বাচন প্রয়োজন নাই, নির্বাচন কিছু হয় না, নির্বাচন সমস্যার সমাধান না। এই সমস্ত সরকারের পক্ষ থেকে এই কথাগুলি বলা, কিছু কিছু ব্যক্তি বলা শুরু করেছে না, ওরা এমনি বলছে, ওদেরকে মাথা খারাপ হয়েছে যে এই কথাগুলো বলবে। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এগুলি বাড়ানো হচ্ছে, নিশ্চয়ই এর পেছনে তাদের কিছু স্বার্থ আছে। কেন তার জনগণ, যে জনগণ ভোটের জন্য এত বছর আন্দোলন করছে, সেই ভোটের ব্যাপারে কথা বললে তারা ধমক দিয়ে কথা বলে, ভোটের কথা বলা যাবে না, ভোট চাওয়া যাবে না, নির্বাচনের কথা তারা বললো, তারা আওয়ামী লীগের দালাল। আর আওয়ামী লীগের দালাল যে আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করে ম্যাডাম খালেদা জিয়াকে বিনা কারণে শাস্তি দিল, তারেক রহমানকে শাস্তি দিয়ে দেশে আসতে এখনও পারেন নাই, যে কারণে আমরা নাকি বিএনপির দালাল হয়ে গেছি। ভোটের কথা বললে এই কথাটা বলে, কিন্তু যারা এই যে কথাগুলো যারা বলে যাচ্ছে 5 বছর, 10 বছর, 15 বছর, আজীবন, এইটা কোনো রাজনীতি হলো না। আমরা মনে করি আমাদের দলকে স্পষ্ট বক্তব্য, এবং এই দেশের মানুষও একটা নির্বাচন অপেক্ষা আছে, সুষ্ঠু সুন্দর নির্বাচন। প্রতি 5 বছর পর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচন জনগণ তার প্রতিনিধি ঠিক করবে। যারাই ক্ষমতা যাক না কেন তারা জনগণের কাজ করতে বাধ্য হবে, এবং জনগণের বাইরে তারা যাওয়ার চেষ্টা করবে না। সবশেষে বলি, নির্বাচন সুষ্ঠু করার জন্য 3-4টা পদক্ষেপ নিয়ে যথেষ্ট। তারা একদম পরিষ্কার বক্তব্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে থাকবে। কোনো প্রার্থী যদি প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর পোস্টার ছেড়ে অফিস পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, পোস্টার ছেড়ে ফেলে, তার প্রার্থীতা যথোপযুক্ত প্রমাণ হিসেবে তার প্রার্থীতা বাতিল। তারপর ভোট কেন্দ্রে গিয়ে যদি ভোট দখল করতে যায়, তারপরে এই ধরনের যদি ফলস ভোট দেয় বা জোরকে সিল মারতে যায়, তার প্রার্থীতা বাতিল। এই যদি কত আইন করা যায়, এবং এমন আইনও আর তারপরেও থাকতে হবে যে চোখের আড়াল দিয়ে করে ফেললো, টাকা দিয়ে পয়সা দিয়ে শেষ করে চোখের আড়াল তারা করে ফেললো, দেখা দিল না সুস্থ হয়ে যাচ্ছে, পরেও একটা তদন্ত হবে। সেই তদন্তে ধরা পড়ে যে এই প্রার্থী এই দুর্নীতিগুলো করেছে নির্বাচন জয়লাভ করার ক্ষেত্রে, ভয় দেখিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, নানান কিছু, তখনও তার সংসদ সদস্যের পদ বাতিল ঘোষণা করতে হবে। এই 3-4টা করলেই আমার মনে হয় যে নির্বাচন সুষ্ঠু ধারায় নির্বাচন হবে। কারণ ভোটার লিস্ট রেডি, সব কিছুই রেডি, নির্বাচন কেমন রেডি। তারা সেই ডিসেম্বর ধরেই কিন্তু তারা নির্বাচন আচরণবিধি ঘোষণা করেছে। অতএব এখন নির্বাচন ডিসেম্বরের ভিতরে হতে কোনো সমস্যা নেই। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম মূলত নির্বাচন ডিসেম্বরে জুনে এই ধোঁয়াশা কেটে যাক, সকল রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার সবাই মিলে একটি সিদ্ধান্তে উপনীত হয়ে জনগণ একটি জননির্বাচিত সরকার পাক, সেই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।